আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের সবাই ইসরায়েল বিরোধী অবস্থানে। ইরানের উপর ফের নিষেধাজ্ঞা আনছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ভারত না নড়লে প্রেসিডেন্ট নড়বেন না, ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার সতর্কতা। গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না জানান মিশর। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের, বার্তা চীনের দিকেই। এদিকে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া, নো ড্রোনের প্রথম ব্যবহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের সবাই ইসরায়েল বিরোধী অবস্থানে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে 15 সদস্য দেশের মধ্যে 14টি। গাজায় চলমান দুর্ভিক্ষের জন্য সরাসরি তেল আবিবকে দায়ী করে বিবৃতি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনসহ অন্যান্য সদস্যরাষ্ট্র। এ সময় বৈঠকে গাজা উপত্যকার অনাহারের পরিস্থিতি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইসরায়েল ও আলজেরিয়ার প্রতিনিধি। কেবল যুক্তরাষ্ট্র বরাবরের মতোই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। বুধবারের বৈঠকে গাজায় অভুক্ত ও অপুষ্টিতে ভোগা শিশুদের ছবি উপস্থাপন করেন আলজেরিয়ার প্রতিনিধি। পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনে নিহত সাংবাদিক মরিয়ম আবু ডাগ্গারের ছেলের কাছে লেখা আবেগঘন চিঠিও পড়ে শোনান তিনি। তবে এসব তথ্যকে ভিত্তিহীন দাবি করে ইসরায়েলি প্রতিনিধি বলেন, ফিলিস্তিনি শিশুদের মৃত্যু অপুষ্টির কারণে নয়, বরং অন্যান্য রোগে হয়েছে। এ সময় পাল্টা জবাবে আলজেরিয়ার প্রতিনিধি জানান, জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন এবং ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের রিপোর্টে এসব ঘটনার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। বৈঠকে নিরাপত্তা পরিষদের 14টি দেশ যৌথ বিবৃতিতে জানায়, গাজায় দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট এবং এর জন্য সরাসরি দায়ী ইসরায়েল। ব্রিটিশ প্রতিনিধি বারবারা ও ডোয়ার্ড বলেন, আধুনিক ইতিহাসে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো দুর্ভিক্ষ রেকর্ড করা হলো। অথচ সীমান্তে খাবারবাহী ট্রাক অপেক্ষা করলেও গাজার শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি ডরোথি শিয়া আইপিসির প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, মানবিক চাহিদা পূরণ যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলেও সাম্প্রতিক প্রতিবেদনটি সঠিক নয় বলে মনে করছে ওয়াশিংটন। ইরানের উপর ফের নিষেধাজ্ঞা আনছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। পারমাণবিক চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে এই কঠোরতা আরোপের প্রক্রিয়া শুরু হয়েছে। শক্তিশালী 3 দেশকে E3 হিসেবে অভিহিত করা হয়। তারা অভিযোগ করছে 2015 সালের পারমাণবিক চুক্তির ধারা মানছে না তেহরান। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী 30 দিনের মধ্যে শর্ত না মানলে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। যদিও এরই মধ্যে ইরান সতর্ক করে জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ নিলে তারা পাল্টা ব্যবস্থা নেবে। গত সপ্তাহে দেশটির নীতি নির্ধারকরা বলেছেন, ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা পুনরায় সক্রিয় করলে কঠোর জবাব দেওয়া হবে। জানা গেছে, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সম্প্রতি একাধিক বৈঠক করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। কোনো সমাধান না মেলায় তেহরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপের ঘোষণা এসেছে। তবে তার আগে কিছু সময় দেওয়া হচ্ছে ইরানকে। উল্লেখ্য, 2015 সালে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে। চুক্তির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা। তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, শান্তির আড়ালে সামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায় ইরান, যা রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ভারত না নড়লে প্রেসিডেন্ট নড়বেন না, ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার সতর্কতা। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সতর্ক করে বলেছেন, ভারত যদি রাশিয়ার অপরিশোধিত তেলের ব্যবসা কমাতে না পারে, তবে মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের প্রধান হ্যাসেট ভারত মার্কিন বাণিজ্য আলোচনাকে জটিল বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেছেন, মার্কিন পণ্যের বাজার খুলে দেওয়ার বিষয়ে ভারত একগুঁয়েমি আচরণ করছে।
তিনি বলেন, ভারত যদি না নড়ে আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পও নড়বেন না। যুক্তরাষ্ট্র গতকাল বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক বসিয়েছে। ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের ক্ষেত্রে এত বেশি শুল্ক আরোপ করা হয়নি। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে জরিমানা হিসাবে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেভিন হ্যাসেট আরও বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা জটিল হওয়ার আংশিক কারণ হচ্ছে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা। ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করতে গিয়ে ভারতকে এতে যুক্ত করা হয়েছে। তারপর বাজার আমাদের পণ্যের জন্য ভারতের বাজার খোলা নিয়ে ভারতের একগুঁয়েমি আচরণও দায়ী। আলোচনাকে ম্যারাথন দৌড়ের সঙ্গে তুলনা করে হ্যাসেট বলেন, এই ধরনের আলোচনায় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখতে হয় এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে উত্থান পতন মেনে নিতে হয়। হ্যাসেট আরও বলেন, বাণিজ্য আলোচনার একটাই শিক্ষা আমরা সবাই পেয়েছি, আর সেটি হচ্ছে শেষ লক্ষ্যে চোখ রাখতে হয়, কারণ এর পথে অনেক উত্থান পতন আসবে। ট্রাম্পের দলের শুল্ক অবস্থান। হ্যাসেটের মন্তব্য প্রতিধ্বনিত হয়েছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের আগের বক্তব্যে। তিনিও বলেছেন, ভারতের উপর বাড়তি শুল্ক কেবল রাশিয়ার তেল কেনার কারণে নয়, বরং দীর্ঘমেয়াদী বাণিজ্য আলোচনার জন্য। বেসেন্ট ফক্স বিজনেসকে বলেন, আমি ভেবেছিলাম মে বা জুনের মধ্যেই চুক্তি হবে। ভারত প্রথম দিকার চুক্তিগুলোর একটি হবে, কিন্তু তারা কেবল সময় ক্ষেপণ করেছে। বেসেন্ট অভিযোগ করেন, আলোচনার সময় ভারত খুব বেশি সহযোগিতা করেনি। তবে শেষে যোগ করেন, আমি মনে করি ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র আর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অর্থনীতির দেশ। দিনের শেষে আমরা অবশ্যই একসাথে আসব। গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না জানান মিশর। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় সাড়া দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধ নিয়ে দখলদাররা তাদের অবস্থানও পরিবর্তন করছে না। যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য জানান। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, ইসরায়েলি পক্ষের দুর্ভাগ্যজনকভাবে সাড়া না দেওয়া এবং তাদের অবস্থানের উপর দৃঢ় থাকাই এর জন্য দায়ী। তা সত্ত্বেও কাতারি ও মিশরীয় মধ্যস্থতা প্রচেষ্টা থামেনি। তিনি আরও বলেন, আমরা আমাদের চাপ অব্যাহত রাখব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখব, যাতে তারা ইসরায়েলি পক্ষকে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের জন্য চাপ দেয়। এ প্রস্তাব আমেরিকান মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের উপস্থাপিত উদ্বেগের উপর ভিত্তি করে তৈরি। বৃহস্পতিবার 28 আগস্ট দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামাস গত সপ্তাহে একটি চুক্তির রূপরেখা গ্রহণ করেছে বলে জানায়। এই অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের মধ্যে 10 জনকে 7 দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হবে। ইসরায়েল এই প্রস্তাবে সাড়া দেয়নি। পরিবর্তে হামাসকে ধ্বংস করে যুদ্ধ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা 50 জিম্মিকে মুক্তি দেওয়ার শর্তযুক্ত একটি বিস্তৃত চুক্তির উপর জোর দিয়েছে ইসরায়েল। তবে ধারণা করা হচ্ছে বন্দীদের মধ্যে 20 জন জীবিত রয়েছেন। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিনে নজরাম এলাকায় ড্রোন হামলা হয়েছে। শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন। বৃহস্পতিবার 28 আগস্ট দুপুরে এই ঘটনা ঘটে। তবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। তার আগেই আকাশে সেটি শনাক্ত করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোনটি ছোড়া হয়। সেই ইউএভি ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। এর আগে ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করা হয়। মুহূর্তে শত্রুপক্ষের বিমান অনুপ্রবেশ করেছে বলে নাগরিকদের বার্তা দেয় আইডিএফ। শহরে বেজে ওঠে সাইরেন। আইডিএফ আরও জানিয়েছে, গাজা সীমান্তের কাছে বিনে নজরাম এলাকায় শত্রুপক্ষের আকাশযান অনুপ্রবেশের ঘটনায় রেড অ্যালার্ট সক্রিয় করা হয়েছিল। এখন শহরটি বিপদমুক্ত। তবে ঘটনাটি বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের, বার্তা চীনের দিকেই। ভারত সফলভাবে পরীক্ষা চালিয়েছে অগ্নি-5 নামের একটি শক্তিশালী মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। বুধবার ওড়িশা প্রদেশ থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার মাধ্যমে সব ধরনের প্রযুক্তিগত ও কার্যকরী প্যারামিটার যাচাই করা হয়েছে। অগ্নি-5 পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং এটি ভারতের নিজস্ব তৈরি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 5000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রকে ভারতীয় গণমাধ্যম উল্লেখ করেছে তুরস্ক থেকে চীন পর্যন্ত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। সরকার এটিকে রুটিন পরীক্ষা হিসাবে বর্ণনা করলেও বিশেষজ্ঞদের মতে মূল লক্ষ্য
চীন ও পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ককেও এর আওতায় ধরা হতে পারে। বিশেষ করে চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই পরীক্ষা নায়াদিঞ্জের জন্য তাৎপর্যপূর্ণ। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য 17.5 মিটার, ওজন 50,000 কেজি এবং এটি 1,000 কেজির বেশি ওয়ারহেড বহনে সক্ষম। ঘণ্টায় প্রায় 30,000 কিলোমিটার বেগে উড়ে এটি 5,000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। 2012 সালের পর এটি ক্ষেপণাস্ত্রটির 10ম পরীক্ষা এবং গত বছরের মার্চের পর প্রথম। বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগদানের ঠিক আগে এই উৎক্ষেপণ একটি কৌশলগত বার্তাও বহন করছে। 4 বছর ধরে চলমান সীমান্ত উত্তেজনার পর দিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক কিছুটা উন্নতির পথে গেলেও সামরিক কৌশলগত প্রেক্ষাপটে চীনকেই এখনও প্রধান হুমকি মনে করছে ভারত। বিশ্লেষকদের মতে, ভারতের মাঝারি ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত প্রতিবেশী চীনকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। এদিকে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া, নো ড্রোনের প্রথম ব্যবহার। ইউক্রেনের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নো ড্রোন দিয়ে হামলা চালিয়ে দানুবে নদীর প্রবেশদ্বারে সিমফারোপোল নামের জাহাজটি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি জানায়, ইউক্রেনের গণমাধ্যমগুলো জাহাজে হামলার কথা নিশ্চিত করলেও নাম উল্লেখ করেনি। ইউক্রেন নৌবাহিনীর মুখপত্র দিমিত্র প্লেটেনচুকও হামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, হামলায় এক ক্রু নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন এবং কিছু সদস্য নিখোঁজ রয়েছেন। তবে জাহাজ ডুবির বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম ইউক্রেন ফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে প্লেটেনচুক বলেন, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি প্রথমবারের মতো নো ড্রোন ব্যবহার করে ইউক্রেনের যুদ্ধজাহাজে হামলা চালানো হল। সিমফারোপোল জাহাজটি একটি মিডিয়াম নজরদারি জাহাজ, যা রেডিও ইলেকট্রনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হতো। 2019 সালে এটি পানিতে নামলেও 2021 সালে আনুষ্ঠানিকভাবে ইউক্রেন নৌবাহিনীতে যুক্ত হয়। এদিকে একই রাতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইউরোপীয় দেশগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, শান্তি আলোচনার নামে রাশিয়া শুধু সময় ক্ষেপণ করছে।